শেয়ার ক্যাপিটাল ক্যাপিটালের উপরে হিসাবটা হয় ক্যাপিটালের উপরে, নট আচ্ছা, অনলি আচ্ছা। ক্যাপিটাল। আমার কথাটা ভুল, পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল, আচ্ছা। সাধারণ অঙ্কে ওই রকমের আলাদা করে দেয় না যে পেইড আপ এত, আপনার অথরাইজ এত, এইভাবে আলাদা করে দেয় না। তো আমরা যেটা থাকে আমরা অ্যাসিউম যে ওইটাই পেইড আপ আর কি। আচ্ছা, তো আমাকে যখনই পার্সেন্টেজ দিবে আমি ওটা ক্যাপিটালের উপরে ইয়া করব। আবার এটা চিন্তা করব না যে 5% দিছে, তার মানে 5% আমার ডিভিডেন্ড আর 95% আমার প্রফিটের রিটেইনড আর্নিং, এভাবে চিন্তা করব না। আমরা ক্যাপিটাল থেকে বেসিক্যালি ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশন করে যা আসবে সেটি আপনাকে দিতে হবে। আইদার ইউ মে create এই বছর loss, দিব, আচ্ছা, even you may create loss for this current year. আপনি কারেন্ট ইয়ারে লসও করতে পারেন, কিন্তু আপনার যে রিটেইন আর্নিংস আছে ওখান থেকে ডিভিডেন্ডটা দিয়ে দিতে হবে আর কি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা মনে হয় শুরু করতে পারি। আমি আজকের সলিউশনটা আছে আমার সাথে, কিন্তু আমি সলিউশনটা দেখাবো না আজকে। একটু দয়া করে আপনারা সবাই হাতে কাগজ কলমে নিজেরা করবেন আর আমি বলবো, যে কারণ এইটা আমাদের লাস্ট প্রবলেম। তারপরে যদি আমরা লাস্টে গিয়ে সময় পাই আবার অঙ্ক করব, কিন্তু আপাতত এই 3টে অঙ্ক দিয়ে আমরা শেষ করব। আশা করি এই 3টে অঙ্ক এবং আমরা যে ফরম্যাটটা দিয়েছি যদি আপনাদের ক্লিয়ার থাকে, আশা করি কোনো বই প্র্যাকটিসও করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ, যদি আপনারা বুঝে থাকেন। তারপরও যদি সময় পাই পরে আরো প্রবলেম করা যাবে, কারণ আমার তো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তো আজকের আমরা এই প্রবলেমটা আপনারা নিজেরা খাতায় কলম করবেন, আমাকে শুধু কল দিবেন যে আমি যখন বলবো গ্রস প্রফিট কত, আপনারা বলতে হবে যে গ্রস প্রফিট এত। আমরা জাস্ট আগের মতনই একটু দেখে যাই ট্রায়াল ব্যালেন্সটা, যে এখানে কোনো আইটেম আমাদের কনফিউশন আছে কিনা। আইটেম কনফিউশন থাকলে সেটা আমরা আগে দূর করব। যেমন এখানে শেয়ার ক্যাপিটাল, বিল্ডিং, লুজ টুলস, ফার্নিচার, ব্যাংক অ্যাকাউন্ট, বিল রিসিভেবল, রিপেয়ার্স, বিলস পেয়াবেল, পারচেজ। এই লুজ টুলস সম্পর্কে কি সবার আইডিয়া আছে? লুজ টুলস ফিক্সড অ্যাসেট না স্যার? ইকুইপমেন্টস। আমি তো আগেই বলেছি যে আমরা প্রত্যেকটা আইটেম দেখে দেখে যাচ্ছি। আপনারা কিন্তু কেউ সাউন্ড করলেন না যে স্যার এই জিনিসটা আমি বুঝলাম না। লুজ টুলস হলো মানে আপনার ছোট ছোট নয়, মনে করেন স্ক্রু ড্রাইভার, হ্যাঁ, তারপরে বিভিন্ন আপনার এই যে ইকুইপমেন্টস আর এক নাম, ইকুইপমেন্টস। জি, ইকুইপমেন্টস আর এক নাম হইতে পারে। কিসের ইকুইপমেন্ট? আরে ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট না না না, স্পেয়ার পার্টস হতে পারে স্যার। স্পেয়ার পার্টসও হতে পারে, স্পেয়ার পার্টস হতে পারে, বা আমরা খুচরা যন্ত্রাংশ স্যার। হ্যাঁ, খুচরা যন্ত্রাংশ। কারণ স্যার এটা 3 লাখ টাকা দেখাইতেছে, লাইক এটা তো এত ছোট জিনিস না। হ্যাঁ, এটা নরমালি আমরা ইট ইজ নট এ ফিক্সড অ্যাসেট, আমরা এটা অ্যাসেট হিসেবে দেখাবো, কিন্তু যতটুকু ইউজ হবে, যদি বলে যে লুজ টুলস এতটুকু ইউজ হয়েছে, যতটুকু ইউজ হয়েছে অতটুকুকে আমরা খরচ হিসাবে দেখাবো। আর যদি ইউজ না দেখায় তাহলে সরাসরি ফিগারটা আমরা ব্যালেন্স শিটে নিয়ে যাব। তো এখানে আমার 3,76,000 টাকা আছে। যদি অঙ্কে বলে বা অ্যাডজাস্টমেন্টে বলে এর ভিতরে 5,000 টাকা ইউজ হয়েছে, তখন ধরতে হবে যে 5,000 টাকা আমার খরচ হিসাবে ট্রিটমেন্ট করতে হবে, কনজিউম করতে হবে। দেন সেই 5,000 টাকা মাইনাস করে ব্যালেন্স ফিগারটা আমাকে ব্যালেন্স শিটে নিয়ে যেতে হবে। দেন ফার্নিচার, ব্যাংক অ্যাকাউন্ট, বিল রিসিভেবল। এখানে দুটো জিনিস আছে, একটা হলো বিল রিসিভেবল, পরেই দিয়েছে আবার রিসিভেবল। সো আমরা বহু আলোচনা করেছি যে রিসিভেবল মে বি 3 টাইপস। ওয়ান ইজ অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যানাদার ইজ নট রিসিভেবল, অ্যানাদার ইজ আদার রিসিভেবল। এখানে কিন্তু কিছুই বলে নাই, কিন্তু আমরা বুঝবো জিনিসটা। যেমন এখানে বলা আছে বিল রিসিভেবল, মানে এটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ অ্যাকাউন্টস রিসিভেবল, সো দ্যাট আমরা এটাকে অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে ট্রিট করব। আর শুধু রিসিভেবল যেটা আছে সেটা আমরা ট্রিট করব আদার রিসিভেবল হিসেবে। তারপরে রিপেয়ার্স, বিলস পেয়াবেল, পারচেজ, সেলস, অ্যাডভার্টাইজমেন্ট, ক্যারেজ ইনওয়ার্ড, আগে বহুবার আলোচনা করেছি, ইন্স্যুরেন্স, জেনারেল এক্সপেন্সেস, ডিবেঞ্চার, ইন্টারেস্ট, অ্যাডভান্স। এখানে যেহেতু ডেবিট পাশে, দ্যাট মিনস অ্যাডভান্স আমি দিয়েছি। যদি এই ফিগারটা ক্রেডিট পাশে থাকতো তাহলে বুঝতাম অ্যাডভান্স আমি নিয়েছি, যেহেতু এটা ডেবিট পাশে কাজে অ্যাডভান্স দিয়েছি মানুষকে। স্যার ডিবেঞ্চার ইন্টারেস্ট, ডিবেঞ্চার ইন্টারেস্ট হলো ডিবেঞ্চার ইস্যু করেছে, তার উপরে যেহেতু ডেবিট
তার মানে ডিবেঞ্চার ইস্যু করেছে, তার উপরে ইন্টারেস্ট দিয়েছে, এক্সপেন্স। এই জন্য বলা হয় হ্যাঁ এক্সপেন্স, এই জন্য বলছে ডিবেঞ্চার ইন্টারেস্ট। ডিবেঞ্চার হলো বাংলাতে বলে ঋণপত্র, অর্থাৎ ধার নিয়েছে, লোন নিয়েছে, তার উপরে ইন্টারেস্ট দিয়েছে, যেহেতু ডেবিট পাশে কাজে দিয়েছে। অ্যাডভান্স ল্যান্ড প্লান্টার মেশিনারি প্রিলিমিনারি এক্সপেন্সেস। প্রিলিমিনারি এক্সপেন্সেস এটা হলো, যদিও নামের শেষে এক্সপেন্সেস আছে কিন্তু ইটস নট এক্সপেন্সেস, আসলে এটা খরচ না, এটা হলো ইনট্যানজিবল অ্যাসেট। আমরা বহুবার আলোচনা করেছি এটা নিয়েও। ইট ইজ এ ইনট্যানজিবল অ্যাসেট। ব্যবসার শুরুতে যখন কিছু খরচ হয় সেই খরচগুলোকে আমরা প্রিলিমিনারি এক্সপেন্স হিসেবে দেখাই এবং সেটা অ্যাসেট হিসেবে থাকে, এবং আমরা যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব তখন আমরা দেখব যে প্রিলিমিনারি এক্সপেন্সের উপর কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে। কিন্তু এখানে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না, ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে গিয়ে আমরা শিখব। এখন শুধুমাত্র প্রিলিমিনারি এক্সপেন্সটা আমরা জেনে নেই যে ইট ইজ নট এক্সপেন্সেস, ইট ইজ এ অ্যাসেট। দেন ইনভেস্টমেন্ট, গুডউইল, ইন্টারিম ডিভিডেন্ড, বছরের মাঝখানে ডিভিডেন্ড দিয়েছে, যেহেতু ডেবিট মানে দিয়েছে। ক্রেডিটর্স, রিটার্ন আর্নিংস, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, অডিট ফি, স্যালারি, ওপেনিং স্টক, 14% ডিবেঞ্চার, যে ঋণপত্র ধার নিয়েছে 40 লক্ষ টাকা ধার নিয়েছে ডিবেঞ্চারের মাধ্যমে, তার উপরে বছরে 14% ইন্টারেস্ট দিতে হবে। নাও the adjustment. Inventory stock as on, that means closing stock. আর প্রথম ওপেনিং ছিল আমাদের ট্রায়াল ব্যালেন্সে। Then the debenture were issued on March 2015 and the interest is payable on 13th September and 31st March of every financial year. এটা দিয়ে আমরা কে কি বুঝতেছি একটু বলেন তো, 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট দিয়ে। 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট আমরা কে কি বুঝতেছি, কেউ কি বলতে পারি আমরা? আমার কথা কি শোনা যাচ্ছে? ডিবেঞ্চারটা আগে ইস্যু হয়েছে স্যার। ডিবেঞ্চার বলতে বললেন স্যার ঋণপত্র, যেটা স্যার ইস্যু করা হয়েছে 1 এপ্রিল 2015 এবং বলা হচ্ছে যে ইন্টারেস্ট হবে, ইন্টারেস্টটা পে করা হবে বছরে 2 বার, 30 সেপ্টেম্বর এবং 31 মার্চ। জি, এখন অ্যাডজাস্টমেন্ট যে দিয়েছে আপনাকে, যে নোটে এসে বলেছে, অ্যাডজাস্টমেন্টে বলেছে, এখন এটা দিয়ে আমরা কি বুঝতেছি বা কি করতে হবে আমাদের বলুন তো? ইন্টারেস্ট যেহেতু 31st মার্চে একটা ইন্টারেস্ট পেয়াবেল হিসাবে দেখাবো। লায়াবিলিটি হবে। জি, then depreciation was to be provided as follows: building এর উপরে 5%, plant and machinery উপরে 15% and furniture উপরে 10%. Provision for income tax to be provided at 45%, যা প্রফিট হবে আপনার সেই প্রফিট উপরে ইনকাম ট্যাক্স প্রভিশন করতে হবে 45%. The directors proposed a dividend of 5% in addition to the interim dividend. বলছে যে ইন্টারিম ডিভিডেন্ড যেটা দিয়েছে তো দিয়েছে, তাছাড়াও ইন এডিশন মানে অতিরিক্ত ইন্টারিম ডিভিডেন্ড ছাড়াও সে আরো 5% ডিভিডেন্ড প্রপোজ করেছে, দেয়নি, প্রপোজ করেছে অর্থাৎ দিবে। তো যেহেতু দেয়নি দিবে আর ইন্টারিম ডিভিডেন্ড তো আগে দিয়ে দিয়েছে, সো দ্যাট আমরা ক্যাপিটালের উপরে 5% হিসাব করে যা আসবে সেটা আমাকে প্রপোজড হিসাবে দেখাতে হবে, অর্থাৎ ডিভিডেন্ড পেয়াবেল হিসেবে দেখাতে হবে, আর আমার প্রফিট থেকে বা রিটেন আর্নিংস থেকে কমিয়ে দিতে হবে।
রিটেন আর্নিংস থেকে আমি 5% কমাবো প্রপোজ ডিভিডেন্ড আর ডিভিডেন্ড পেয়াবেল হিসাবে, আর আমি লাইবিলিটিতে আবার ডিভিডেন্ড পেয়াবেল ব্যালেন্স শিটের লাইবিলিটিতে শো করব। এই হলো আমার অ্যাডজাস্টমেন্ট, খুব বেশি একটা কঠিন না। এইবার আপনারা ফরম্যাট অনুসারে বা আগে যে দুটো অঙ্ক করালাম সেইভাবে একটু স্টার্ট করেন, সবাই যার যার খাতায় স্টার্ট করেন, গ্রস প্রফিট পর্যন্ত করে ফেলেন। দেখি কতজন আর হয় বা কতজনে আপনি পারেন। স্যার একটু উপরে উঠাবেন যেটা কাইন্ডলি। দেওয়া আছে তো ভাই, সবাই মেলে দেয়া আছে, আর আমি মাইকটা সবাই মেলে আছে। সবাই একটু মাইক টেস্ট করেন ভাই। আমরা আগে গ্রস প্রফিট পর্যন্ত নিজেরা করব, আমাকে কল করবেন যে গ্রস প্রফিট কত হয়েছে। স্যার ক্যারেজ ইনওয়ার্ডটা কত জানি ছিল একটু দেখতাম স্যার, ইয়া ট্রায়াল ব্যালেন্স স্যার। এক লাখ 48,000। Sir, 8684,000 এটা কি 86,000 সরি 86,84,000 এটা কি স্যার গ্রস প্রফিট হচ্ছে স্যার 41,73,800। কি সবার কি হয়েছে 41,73,800? আমরা কি সবাই করতে পেরেছি? গ্রস প্রফিট 41,73,800 সবার হয়েছে?
যারা রেসপন্স করতেছেন না তাদেরকে বলি, আমার নেট সেলস হবে 1,28,57,800। আমার সেলস ছিল, স্যার সেলস থেকে তো সেলস রিটার্ন বাদ দিতে হবে। আমার সেল ছিল 1,31,37,800। সেখান থেকে সেলস রিটার্ন ছিল আমার 1,80,000। এটা নেট সেলস আসে 1,28,57,800। এখান থেকে মাইনাস করব কস্ট অফ গুডস। আমার ওপেনিং ইনভেন্টরি ছিল 19,04,000। এখান থেকে আমি এর সাথে জড়ব পারচেজ ছিল 88,000। তাহলে আমার টোটাল পারচেজ কস্ট অফ দি পারচেজ হবে 85,48,000। আমি যদি এই ফিগারটা ওপেনিং ইনভেন্টরির সাথে যোগ করি তাহলে আমার কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল হবে 1,04,52,000। আমি যদি সেখান থেকে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস, জি জি ক্যারেজ ইনওয়ার্ড আপনার পার্সেলের সাথে যোগ হবে। পার্সেল ছিল 84 লাখ, তার সাথে ক্যারেজ ইনওয়ার্ড যোগ হবে 1,48,000। আমার কস্ট অফ দি 48,000। এই 85,48,000 যদি আমি যোগ করি আমার ওপেনিং ইনভেন্টরির সাথে, তাহলে আমার কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল হবে 1,04,52,000। এক 1,04,52,000 থেকে যদি আমি ক্লোজিং ইনভেন্টরি লেস করি তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড হবে 86,84,000। নাও এই 86,84,000 হলো কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড যদি আমি নেট সেলস থেকে মাইনাস করি আমি গ্রস প্রফিট পেয়ে যাব। গ্রস প্রফিট অন সেল 41,73,800। এবার কি সবার হয়েছে? সবার কি গ্রস প্রফিট হয়েছে? আমি কি আগাবো? সবার গ্রস প্রফিট হয়েছে 41,73,800। জি স্যার, ওকে হয়েছে। ওকে, এবার এই গ্রস প্রফিট থেকে আমি মাইনাস করব অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস এর প্রথম আইটেমই হলো আমার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এর আন্ডারে একটাই মাত্র আইটেম আছে, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্টাইজমেন্ট। 1,01,600। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস আমার একটাই আইটেম ছিল, অ্যাডভার্টাইজমেন্ট। এবার আমি যাব জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে। সবাইকে যোগ করতে পারবেন যারা কথা বলতেছে না। জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এর আমরা আইটেম ওয়াইজ যদি যাই, এখানে আছে রিপেয়ার আছে 34,400। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশনের আইটেম
সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ একটা আইটেমই ছিল, দ্যাট ইজ কল অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজমেন্ট ছিল 1,01,600। অ্যাডভার্টাইজমেন্ট 1,600, আর কোন নেই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে। সো জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আমাদের আইটেম হলো রিপেয়ার 34,400, তারপর আছে আপনার ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আছে আপনার 1,96,000। তারপর আছে জেনারেল এক্সপেন্সেস 1,72,000। তারপরে আছে অডিট ফি 40,000। স্যালারি, তারপরে আছে স্যালারিজ 1,28,000, so 9,28,000। অ্যাডজাস্টের দিকে যাই, এখানে তিনটা ডিসিশন আছে, বিল্ডিং এর উপরে 5%, প্লান্ট এন্ড মেশিনারির উপরে 15% আর ফার্নিচারের উপরে 10%। তাহলে আমরা লিখবো ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 5% অন বিল্ডিং এর ভ্যালুটা আছে কত দেখেন, 32 লাখ আসছে। তাহলে 32 লাখ ইন্টু 5% ইজ ইকুয়াল টু 1,60,000। স্যার এটা কি বের করলেন না আরেকবার একটু বলুন। আমি বলেছি যে ডেপ্রিসিয়েশন, এটা অ্যাডজাস্টমেন্টে আছে বিএ 3 নম্বরে দেখেন, বলছে ডেপ্রিসিয়েশন ওয়াজ টু বি প্রোভাইডেড ফলো বিল্ডিং এর উপরে 5%, প্লান্ট এন্ড মেশিনারির উপরে 5% আর ফার্নিচারের উপরে 10%। তো এটা তো এক ধরনের খরচ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো এই খরচটা তো আমি এখানে নিয়ে আসবো, সেই জন্য এই জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এর হেডে আমি এখন ডেপ্রিসিয়েশনটা হিসাব কেমনে করব। ডেপ্রিসিয়েশন ট্রায়াল ব্যালেন্সে আছে 32 লাখ, তার উপরে 5%, তাহলে 32 লাখ ইন্টু 5% ইজ ইকুয়াল টু 1,60,000। অডিট ফিজ এটা স্যার জেনারেল। তারপর আছে ডেপ্রিসিয়েশন অন প্লান্ট এন্ড মেশিনারি। স্যার জি, অডিট ফিজ এগুলো কি স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স? হ্যাঁ একটু জোরে বলেন। স্যার অডিট ফিজ কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স? অডিট ফি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, জি। তারপরে ডেপ্রিসিয়েশন অন প্লান্ট এন্ড মেশিনারি। প্লান্ট এন্ড মেশিনারি আছে কত দেখেন, প্লান্ট এন্ড মেশিনারি আপনার আছে 51,24,000। 51,24,000 উপরে আপনার হবে 15% ইন্টু 15%, তাতে আসে কত 7,68,600। হ্যাঁ 7,68,600। 7,68,600। এরপরে আছে আপনার ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। ফার্নিচার হলো 10%, তাহলে ফার্নিচারের ভ্যালু কত আছে, ফার্নিচারের ভ্যালু আছে আপনার 1,44,000। 1,44,000 ইন্টু 10%, তার মানে 14,400। তাহলে সবগুলোকে যোগ যদি আমি করি, সেই ক্ষেত্রে আমি এখানে দেখেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে আসে আমার টোটাল 23,13,400। দেখা দিলি ভাই, 23,13,400। আমি যদি
এখন দুটো যোগ করি, তাহলে আমার টোটাল অপারেটিং এক্সপেন্সেস হলো আমার স্ক্রিনে দেখা যায়, আমরা স্ক্রিনে দেখাচ্ছে কিভাবে আমরা লিখতেছি 24,15,000 প্রফিট বের করেছি, অপারেটিং এক্সপেন্স দেখাচ্ছি 24,15,000। নাও আমরা অপারেটিং এক্সপেন্স যদি গ্রস প্রফিট থেকে মাইনাস করি, তাহলে আমার ইনকাম ফ্রম অপারেশন আসবে 17,58,800। এই পর্যন্ত কি সবার হয়েছে? আমারটা দেখে দেখে না দেখে? না দেখে করছি স্যার, প্রশ্ন দেখছি আর এই করছি। হ্যাঁ, তাহলে হবে, তাহলে মনে করবেন আপনি পাস করে গেছেন। জি স্যার, 17,58,800 আমরা পেয়ে গেলাম অপারেটিং প্রফিট। তাহলে এখান থেকে কি বাদ দেব আমি? এই দুইটা বাদ দেবো। আদার রেভিনিউ আমি পাবো ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে। আমার কি কোনো আদার রেভিনিউ আছে? আমরা তাকাবো। ডিবেঞ্চার এক্সপেন্স বাদ দিতে হবে 10%। হ্যাঁ, ডিবেঞ্চার এক্সপেন্স ওটাকে আদার রেভিনিউ? না স্যার, এক্সপেন্স। আমি তো বলতেছি আদার রেভিনিউ আগে। আদার রেভিনিউ কি আমার ক্রেডিট পাশে কোনো আদার রেভিনিউ আছে কিনা দেখেন। আদার রেভিনিউ ট্রায়াল ব্যালেন্সে আমি ক্রেডিটের দিকে তাকাবো। না, নাই। ক্রেডিট আইটেমই তো আছে 1 2 3 4 5 6 7টা আইটেম, দেখতে তো বেশি সময় লাগার কথা না। কোনো আমার তাহলে আদার রেভিনিউ বা আদার ইনকাম নাই। এখানে আদার রেভিনিউ বলতে আদার ইনকামকে বুঝাচ্ছি। আদার ইনকাম নাই, নীল। এই যে দেখেন, আদার রেভিনিউ নীল লিখে ফেলছি। এই এইবার আদার কিভাবে লিখবো? জি, আমি তো তাই লিখলাম। না, আমরা কি স্যার এক্সামে কি এইভাবে লিখবো নীল? জি জি, আচ্ছা। আর শূন্য শূন্য দিতে পারেন, অসুবিধা নেই। এখন আদার এক্সপেন্সেস, আদার এক্সপেন্সেস কি কি আছে আমার? আদার এক্সপেন্সে খুঁজে বের করেন কি আছে। ইনকাম ট্যাক্স আর হচ্ছে 10% ডিভিডেন্ড, ডিবেঞ্চার 14% ডিবেঞ্চার। ইনকাম ট্যাক্স কি আদার এক্সপেন্সেস? না স্যার, নন অপারেটিং। নন অপারেটিং। আমরা কিন্তু ফরম্যাটটা ভুলে গেলে চলবে না। সো দ্যাট আদার এক্সপেন্সেস কিন্তু ইনকাম ট্যাক্স আদার এক্সপেন্সেস এর না। তাহলে আদার এক্সপেন্সেস একটাই কি এখানে আছে, সেটা হলো 14% ডিবেঞ্চার। তাহলে লেখেন ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার হলো 2,80,000। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 2,80,000 at due interest thereon. At due interest thereon. $2,80,000। তাহলে আমরা এই দুটো যোগ করলে আমরা যেটা পাবো সেটা পাবো এক্সপেন্সেস ওভার ইনকাম। ইনকামের চেয়ে এক্সপেন্সেস বেশি, এই জন্য এটা মাইনাস ফিগার চলে আসছে 5,60,000 টাকা। স্যার এটা বুঝি না, আরেকবার একটু বলেন। আমরা তো যখন আপনার এটা বুঝিয়েছিলাম অ্যাডজাস্টমেন্টটা, ওখানে তো বলছিলাম যে যেহেতু ডিবেঞ্চারটা হলো 14%, তাহলে আমার 1 বছর ইন্টারেস্ট দিতে হবে। তাহলে 40 লাখের উপরে 14%-এ আসে কত? 5,04,14,56, মানে 5,60,000 টাকা আসে। এখন বলেছে যে সেপ্টেম্বর মার্চ মাসে পেমেন্ট হয় দুবার। তাহলে এই ফিনান্সিয়াল ইয়ারে একবার হয়েছে মাত্র সেপ্টেম্বর, কারণ এই যে ট্রায়াল ব্যালেন্সে এই যে 2,80,000 বলেছে একবার। এই যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 2,80,000 দেখিয়েছে, হবে 5,60,000, কিন্তু ও দেখাচ্ছে 2,80,000। দ্যাট মিনস সে মার্চ মাসেরটা দেয়নি। সেজন্য আমরা মার্চ মাসেরটা যোগ করে নিলাম। আমার তো 1 বছরের হিসাব দিতে হবে, সেজন্য এই যে অ্যাড ডিউ ইন্টারেস্ট দেয়ার অন, এই ডিবেঞ্চারের উপরে আমার ইন্টারেস্ট বাকি আছে 2,80,000।
তাহলে এই দুটো মিলে হলে আমার খরচ, সেই জন্য টোটাল খরচ হলো 5,60,000। আর এখানে ল্যাঙ্গুয়েজটা কি হবে, ল্যাঙ্গুয়েজটা হবে এরকমের, যদি খরচটা বেশি হয়, বড় হয়, তাহলে আমরা লিখবো এক্সপেন্সেস ওভার ইনকাম। আর যদি ইনকামটা বেশি হয় তাহলে লিখবো ইনকাম ওভার এক্সপেন্সেস। কিন্তু এখানে তো আমার ইনকাম নীল, আদার ইনকাম নাই, আদার ইনকাম নীল, কাজে এখান থেকে যদি আমি এই খরচটা মাইনাস করি তাহলে আমার খরচটাই বেশি হবে। সেই জন্য আমরা লিখেছি এক্সপেন্সেস ওভার ইনকাম এবং মাইনাস ফিগারটা দিয়েছি। মানে এক্সামিনার আয়ের চেয়ে খরচ বেশি, সেই জন্য এক্সপেন্সেস ওভার ইনকাম। আর যদি আয়টা বড় হতো, আদার ইনকামটা যদি আমার বড় হতো, তাহলে লিখতাম ইনকাম ওভার এক্সপেন্সেস। সো এই 5,60,000 এখন মাইনাস যাবে আমার অপারেটিং প্রফিট থেকে। আগে যে 17,58,000 সেখান থেকে মাইনাস যাবে। মাইনাস গেলে আমার যেটা প্রফিট হবে সেটা হবে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স। ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স। সেখান থেকে আমি মাইনাস ইনকাম ট্যাক্স এট দি রেট অফ কত পার্সেন্ট ইনকাম ট্যাক্স দেবো? স্যার ইনকাম ট্যাক্স হচ্ছে 45%, রাইট। 45% হিসাব করে দেখেন কত হয়। স্যার 5,39,460। হ্যাঁ, সেটা এখন মাইনাস করতে হবে, ট্যাক্সটা মাইনাস করলে যেটা পাবো সেটাকে আমরা বলবো নেট ইনকাম। ট্যাক্সটা যদি মাইনাস করি যেটা পাবো সেটাকে বলবো নেট ইনকাম। 6,59,340। জি, এখন এই 6,59,340 পর্যন্ত কারো কোনো কনফিউশন বা বোঝেননি কেউ আছে নাকি? ইট ইজ আওয়ার লাস্ট ছাম, ইট ইজ আওয়ার লাস্ট প্রবলেম। আমি একটু যদি বলি স্যার। বলুন স্যার, এই যে ডিবেঞ্চার যেটা দেয়া আছে, সাউন্ড আসছে, আবার বলুন কি বলতে চাচ্ছিলেন? ডিবেঞ্চার যেটা দেয়া আছে যে 2 নম্বরে অ্যাডজাস্টমেন্ট ইস্যু করছে হচ্ছে 1 এপ্রিল 2015। তাহলে 15 থেকে 16 পর্যন্ত, 16 মার্চ পর্যন্ত আমার দেয়া আছে। হ্যাঁ, তো তারপর 2,80,000 দেয়া আছে, তো 16 থেকে 17 পর্যন্ত আমাদের ডিউ আছে, ওইটুকু আমরা দিলাম। হ্যাঁ, 16 আমরা যেহেতু 17 মার্চে আমার অঙ্ক ফিনান্সিয়াল ইয়ারটা হলো 17 মার্চ, সো দ্যাট 16 এপ্রিল থেকে 17 মার্চ পর্যন্ত আমি ইন্টারেস্ট দেবো 1 বছরের। হ্যাঁ, তাহলে এপ্রিলের পরে যদি আমি গুনি, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাস পরেই সেপ্টেম্বর মাস চলে আসছে, তখন আমি ইন্টারেস্টটা দিয়ে দিয়েছি। তাহলে 6 মাসে ইন্টারেস্ট দেবো, তো তাহলে 1 বছরে যদি 5,60,000, 6 মাস হবে 2,80,000। যে কারণে আমার এই ট্রাই ব্যালেন্স এখানে 2,80,000 দেখাচ্ছে। এই যে 2,80,000 টাকা দিয়েছে সেটা দেখাচ্ছে, এই যে 2,80,000। এখন মার্চ মাসেটা কি হবে? এখন সেপ্টেম্বর তো শেষ, এরপরে আবার আসবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। 6 মাস পর আবার মার্চ চলে আসছে। কিন্তু যখনই মার্চ মাস চলে আসছে তখন আমার অ্যাকাউন্টিং ইয়ারও শেষ হয়ে গেছে, কিন্তু ওই 31 তারিখ হয়তো সে ইন্টারেস্টটা দিতে পারে নাই। যদি দিত তাহলে তো ট্রাই ব্যালেন্স থেকে 5,60,000ই দেখাতো। যেহেতু ট্রাই ব্যালেন্সে 5,60,000 দেখাচ্ছে না, তার মানে বুঝতে হবে যে 31 তারিখ লাস্ট তারিখ, যেদিন আমার অ্যাকাউন্টটা ক্লোজ হবে, ওই দিনে এই ইন্টারেস্টটা দেয়া হয় নাই। এই জন্য আপনাকে অ্যাডজাস্টমেন্টে বলে দিচ্ছে। তো যেহেতু দেয়া হয়নি, কাজে ওইটা আমি ডিউ হিসেবে এখানে দেখাচ্ছি, অ্যাড ডিউ ইন্টারেস্ট দেয়ার অন মানে এই যে ডিবেঞ্চারটা দিয়েছে ইন্টারেস্টটা, তার উপরে আরো বাকি আছে 2,80,000। এই জন্য দুটো যোগ করে টোটালটা এখন দেখেন 4,14,56, মানে 5,60,000 টাকা হয়ে গেছে আমার বছরের। সবসময় তো আমি 1 বছর ইন্টারেস্টটাই কাউন্ট করবো। এবার কি আপনার ক্লিয়ার হয়েছে? জি স্যার, 6 মাস আগে দিছে, 6 মাসের ডিউ আছে, 6 মাসের ডিউ আমি দিলাম। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলুন। স্যার, এই যে ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট,
এটা আমরা জেনারেল এক্সপেন্স আনলাম কেন স্যার? এটা তো ইয়েতে জুদা হওয়ার কথা না স্যার। বলুন। ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি, এটা তো স্যার জি এটা স্যার জেনারেল এক্সপেন্ডিচারে আসলো কেন স্যার? ফাইন, এটা জেনারেল এক্সপেন্ডিচারে আসছে এই জন্য। হ্যাঁ, এটা হলো ফ্যাক্টরির খরচ, কিন্তু ফ্যাক্টরি মানি হলো এটা ডাইরেক্ট ম্যাটেরিয়ালও না, ডাইরেক্ট লেবারও না, তাহলে এটা ফ্যাক্টরি ওভারহেড। কিন্তু এখানে আমরা তো কোনো জায়গায় এই যে দেখেন আইটেমগুলো এখানে ফ্যাক্টরি রিলেটেড কিছু নাই, তার মানে ইট ইজ এ 100% আপনার মার্চেন্ডাইজিং কোম্পানি। সেই জন্য এখানে আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল নাই, ডাইরেক্ট লেবার নাই, প্রাইম কস্ট নাই, হ্যাঁ, ফ্যাক্টরি ওভারহেডও নাই। সেই জন্য ফ্যাক্টরি ওভারহেড নাই বিদায় আমরা এটা এডমিনে নিয়ে আসছি। আর এটা হলো একটা মেইন হেড প্লান্ট আর মেশিনারি। এমন হতে পারে যে এই মেশিনারিটা আপনার অফিসে ইউজ হতে পারে, মনে করেন আপনার ফটোকপি মেশিন, ধরুন আপনি ফটোকপি মেশিন, এটা ব্রড হেড স্যার, ব্রড হেড, এটা জেনারেল হেড। জি জি জি, কিন্তু এমন হতে পারে যেটা মেশিনারি হতে পারে, বা কিন্তু এখানে স্যার এটা তো স্যার মার্চেন্ডাইজিং কোম্পানি হবে, তাহলে প্ল্যান্ট লিখছে কেন স্যার? ওই যে এটা হলো জেনারেল একটা হেড প্লান্ট আর মেশিনারি। এই মেশিনারিটা যে কি মেশিনারি এটা বোঝা যাচ্ছে না। এমন তো হতে পারে যে ওই যে অ্যাটেন্ডেন্স মেশিনারি তো হতে পারে, গেট থেকে যখন ঢোকে আর বের হয় তখন সেটা বোঝার জন্য সেই মেশিন হতে পারে, আপনার একটা ফটোকপি মেশিন হতে পারে, আপনার না। রাইট রাইট, এটা হলো একটা কমন হেড। আর যদি ম্যানুফ্যাকচারিং মেশিন হতো তাহলে আমার এখানে আমার রাইট আমি ইনকাম স্টেটমেন্টটা ওইভাবে করতাম, ওই যে র মেটেরিয়াল, তারপর ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এগুলো তো নাই এখানে, এগুলো নাই। এই যে এখানে যে আমরা এতক্ষণ করলাম এখানে তো কোনো র মেটেরিয়াল নাই, এবং শুধু পার্সেস দিয়েছে, র মেটেরিয়াল পার্সেসও দেয়নি। কাজে বুঝতেছি যে এটা র মেটেরিয়ালের কোনো বিষয় না। থাকলে ডাইরেক্ট লেবার থাকতো, ডাইরেক্ট ম্যাটেরিয়াল থাকতো, আমরা প্রাইম কস্ট দেখাতাম, সেখান থেকে আমরা ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করতাম, কিন্তু ফ্যাক্টরি ওভারহেডও তো নাই। সেই জন্য একটা আইটেম যেহেতু আছে আমরা ধরে নিলাম যেগুলো সবই আমার হেড অফিসে ইউজ হচ্ছে। আর কোনো কোশ্চেন আছে? স্যার এমনিতে যদি প্র্যাকটিক্যাল লাইফে কথা যদি বলি, তাহলে এই ক্ষেত্রে তো প্ল্যান্ট এন্ড মেশিনারিটা আমার আপনার স্যার ফ্যাক্টরি ওভারহেডে যাওয়ার কথা। এখন আপনি ফ্যাক্টরি ওভারহেড ধরেন, এটা ফ্যাক্টরি ওভারহেডই ধরলাম, আপনি এখানে কোথায় দেখাবেন আপনি বলেন? না এই অঙ্কের কথা না, অঙ্কের জন্য না, মানে এমনিতে রিয়েল লাইফে যদি ধরি তাহলে সেক্ষেত্রে কি? হ্যাঁ, রিয়েল লাইফ যদি ধরেন সেক্ষেত্রে যদি আপনি ম্যানুফ্যাকচারিং কনসার্ন না হয় তাহলে তো আপনি দেখানোর সুযোগ নাই। আপনার এইটাই তো আপনার রিয়েল লাইফ, আপনি তো দেখানোর সুযোগ থাকতে হবে। আপনি তো এখানে কোথাও দেখানোর সুযোগ নাই, শুধু একটা মাত্র ফ্যাক্টরি ওভারহেড দিয়ে তো আপনি ওই বানাতে পারবেন না, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বানাতে পারবেন না। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। সেই জন্য আর কি। তো ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে কারো? ওকে স্যার ব্যাপারটা একটু হ্যাঁ স্যার লুজ টুলস এর ব্যাপারটা একটু জানতে চাচ্ছি, ওখানে কোনো ডেপ্রিসিয়েশন কেন অ্যাপ্লাই হয়নি? ডেপ্রিসিয়েশন কেন অ্যাপ্লাই হয়নি? হ্যাঁ, লুজ টুলস এ নরমালি ডেপ্রিসিয়েশন হয় না। লুজ টুলস হয় কি, লুজ টুলস কনজিউম, এরকম একটা যদি ফিগার থাকতো আমার অ্যাডজাস্টমেন্টে ডেপ্রিসিয়েশনের পরিবর্তে, এখানে যদি বলতো, এখানে যেমন বলছে যে ডেপ্রিসিয়েশন গুলো সবগুলো বলছে, এখানে লাস্টে যদি বলতো এন্ড লুজ টুলস কনজিউম টাকা 15,000, তাহলে আমরা বুঝতাম যে 15,000 টাকা লুজ টুলস কনজিউম করেছে, মানে ব্যবহৃত হয়েছে। লুজ টুলস জিনিসটা হলো কি, ছোট ছোট পার্টস হতে পারে, অথবা ওই প্লান্ট এবং মেশিনের যেগুলো আছে সেইগুলোর কাজের জন্য আমার স্ক্রু হতে পারে, ড্রাইভার হতে পারে, হ্যাঁ, প্লাস হতে পারে, দিজ আর দি লুজ টুলস। অথবা নাট হতে পারে, এই যে নাট বিভিন্ন মেশিনে যে নাট গুলো লাগায় সেগুলো হতে পারে, এগুলোকে লুজ টুলস বলে। এগুলো কখনোই ডেপ্রিসিয়েশন হয় না, বিকজ ইট ইজ নট দি ফিক্সড অ্যাসেট। এটা এমন হতে পারে পুরা লুজ টুলসটাই 1 বছরে ইউজ হয়ে যেতে পারে, আবার এমন হতে পারে লুজ টুলসটা 3 বছর ধরেও ইউজ হতে পারে। যতটুকু কনজিউম হবে, যতটুকু ব্যবহার হবে, ঠিক ততটুকুই আমরা খরচ হিসাবে দেখাবো। কিন্তু এখানে যেহেতু লুজ টুলস এর বিষয় বলা নেই, সেজন্য আমরা লুজ টুলস এর উপরে কিছু করি নাই, যেটা বলা অ্যাডজাস্টমেন্টে থাকবে না ওটার উপরে তো আমরা কোনো কাজ করব না।
ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, নাও আমরা চলে যাব সেকেন্ড রিকোয়ারমেন্ট আমাদের, সেটা ছিল আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টটা কি? রিটার্ন আর্নিং স্টেটমেন্ট। ইকুইটি স্টেটমেন্ট। রিকোয়ারমেন্ট কি ছিল? রাইট, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট। এই যে 31 মার্চ 2017 আমরা প্রথম অঙ্কটা যেভাবে করেছি আমি এইটাও এভাবে করলাম, সেকেন্ড অঙ্কটা কিন্তু আমরা অন্যভাবে করেছিলাম। তো এখানে দেখেন আমরা 4টা ঘর করলাম। আমি আসলে দেখাতে চাচ্ছিলাম না, ভাবছিলাম আপনারা করবেন তারপর আমি দেখাবো, কিন্তু সময় তো আমরা করি স্যার করি স্যার, একটু করি। করেন করেন করেন, দেখেন মেলে কিনা। তাহলে আমার মনে হয় সেটুকুই ভালো হবে, কারণ চোখে দেখা দেখে লেখা এগুলো কোনো লাভ হয় না। উপরটা কোম্পানির নাম লিখবেন, তারপরে স্টেটমেন্ট অফ ইকুইটি চেঞ্জ যেভাবে রিকোয়ারমেন্ট বলেছে ওইভাবে লিখবেন। তারপর লিখবেন ফর দি ইয়ার এন্ডেড 31 মার্চ 2017। এই সবসময় জিনিসগুলো লিখে নেবেন। স্যার এই যে স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি চেঞ্জেস, জি আপনি ওই যে রিকোয়ারমেন্ট দেখে দেখে লেখেন, অসুবিধা কি? রিকোয়ারমেন্টে বলা আছে। জি স্যার, স্টেটমেন্ট অফ ইকুইটি চেঞ্জেস, উপর দিয়ে কোম্পানির নাম লিখবেন আগে, নাম লিখে স্টেটমেন্ট অফ ইকুইটি চেঞ্জেস, তারপরে লিখবেন ফর দি ইয়ার এন্ডেড 31 মার্চ 2017। ব্যালেন্স কি 1,54,340 আছে? 1,54,340 দেখেন হয়েছে কিনা? 1,54,340 হয়েছে কিনা দেখেন, দেখে নেন। আচ্ছা স্যার, বিগিনিং ব্যালেন্স কত দিচ্ছেন স্যার এখানে? স্যার রিটার্ন আর্নিংস এর বিগিনিং ব্যালেন্স কিন্তু স্যার এটা যারা করেননি তারা তাকাবেন না, তাহলে তাদেরই লস হবে। আগে করে তারপরে তাকান। যারা করছেন তারা দেখেন, আর যারা করেননি তারা তাকাবেন না, নিজে নিজে করেন, প্র্যাকটিস একটু করেন, করে তারপর তাকিয়ে দেখেন। রিটেন আর্নিং হবে, রিটেন আর্নিং স্যার ফিগার সবই ঠিক আছে, কিন্তু লাস্টে দিয়ে ব্যালেন্সটা সবাই নিজে নিজে করে তারপর দেখেন যে আপনি যেটা করেছেন তার সাথে কতটুকু মিল আছে। স্যার রিটেন আর্নিংস পর্যন্ত তো বুঝলাম স্যার। স্যার রিটেন আর্নিংস এর সাথে ওটা অ্যাড করার পরে কি আমার ওটা আসবে? আমার 1,54,340 কিন্তু মিলছে স্যার, ওটা হচ্ছে রিটেন আর্নিংস। জি জি বলুন। 1,54,340 হচ্ছে রিটার্ন আর্নিংস আসছে আমার, সেটা এখানে মিলছে। তো আমার ইকুইটির জন্য এটা যোগ করে দিতে হবে। জি আচ্ছা ঠিক আছে। স্যার এখানে ব্যালেন্সটা 1 এপ্রিল 2016 হলো। এই যে আপনার এইটা
ট্রায়াল ব্যালেন্সে যেটা থাকে, এই যে ট্রায়াল ব্যালেন্স যেটা দেয়া আছে, এই ব্যালেন্সটা হলো 31শে মার্চের 17 ব্যালেন্স, মানে এইটা ওপেনিং হয়ে আসছে, আমার 16তে এটা ছিল, আর 17তে আমি বের করব এখন, সেজন্য এটা হলো ওপেনিং, এটাকে আমরা ওপেনিং বলি। আমরা তো প্রথম অঙ্কটা তাই করেছি, দ্বিতীয় অঙ্কটাও তাই করেছি। ইট ইজ দি থার্ড প্রবলেম। কাজে এই 16 যে এপ্রিলে যেটা ছিল, এই 80 লাখের ছিল। কথা বলতে চাই। স্যার একটা কথা বলতে চাই। বলুন বলুন বলুন, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, বলুন। হ্যালো স্যার, আমি শুনছি। হ্যাঁ বলুন। স্যার এখানে রিকোয়ারমেন্টটা হচ্ছিল যে দ্য ডিরেক্টরস প্রপোজড এ ডিভিডেন্ড অফ 5% ইন অ্যাডিশন টু দ্য ইন্টারিম ডিভিডেন্ড। এখানে স্যার এটা ডিভিডেন্ডটা প্রপোজড করা হয়েছে, তার মানে এটা কি দিয়ে দেওয়া হয়েছে সেটা বুঝবো প্রপোজ লিখলেই? না না না, প্রপোজ মানে দিয়ে দেয়নি, দিবে। টু প্রমিস, জি জি, টু প্রমিস টু পে দি ডিভিডেন্ড, নর, আর যেটা দিয়ে দিয়েছে সেটা ট্রায়াল আছে ইন্টারিম ডিভিডেন্ড হিসাবে, মানে বছরে ইন্টারিম মানে মাঝখানে, বছরের মাঝখানে দিয়ে দিয়েছে 3,97,000। আর এই এখন যেটা 4,05% এইটা প্রপোজ করেছে দিবে। স্যার এটাকে তাহলে প্রপোজ ডিভিডেন্ড হিসাবে লিখবো না? হ্যাঁ লেখেন, জায়গা নাই, আমার ঘরটা হয়ে গেছে সেই জন্য দেখেন প্রপোজ ডিভিডেন্ড। স্যার একটা জিনিস, আমাদের জি বলুন। রিটেইন আর্নিং স্টেটমেন্ট বলতে বলে তখন তো আমরা আনবো না, শেয়ার ক্যাপিটাল আনবো। হ্যাঁ হ্যাঁ, রিটেইন আর্নিং স্টেটমেন্ট করতে বললে তো আমরা আনবো না, মানে শেয়ার ক্যাপিটালটা আনবো না। জি বলুন আবার। রিটেইন আর্নিং স্টেটমেন্ট যদি করতে বলে তাহলে তো আমরা শেয়ার ক্যাপিটালটা আনবো না। না, যদি ওখানে শুধু বলে রিটেন আর্নিংস, তাহলে রিটেন আর্নিংসটা করবেন, অসুবিধা নেই। সেক্ষেত্রে রিটেন আর্নিংস করলেও হবে, অসুবিধা নেই। আর আমরা ব্যালেন্স শিটে যখন করবো তখন আবার এইভাবেই করবো, শেয়ার ক্যাপিটাল আলাদা দেখাবো, রিটেন আর্নিংসটা আলাদা দেখাবো, একত্রে না দেখানোই ভালো। এটা যেহেতু আমার কাছে একটা স্টেটমেন্ট চেয়েছে, আমি স্টেটমেন্ট করে একটা দেখে এলাম। আসলে রিটেন আর্নিং তো স্যার 1,54,340, এটা জান স্যার? জি আচ্ছা আচ্ছা। এখন আমরা যারা আজকের পার্টিসিপেন্ট আছি 93, তার ভিতরে আমাদের কি সবাই হয়েছে, নিজেরা যেটা করেছে তার সাথে কি মিলেছে? ওকে, যদি মিলে থাকে ভাবেন যে আপনি অনেকটা বুঝেছেন, আর যদি না মিলে থাকে তাহলে ভাববেন যে আপনাকে আরেকটু সিনসিয়ার হতে হবে, কারণ আমরা 3টা অঙ্ক অলরেডি, 3টা প্রবলেম অলরেডি সলভ করে ফেলছি। স্যার যদি শুধু রিটেন আর্নিং বলে তাহলে শুধু রিটেন আর্নিংটা করব, আর যদি বলে ইকুইটির কথা বলে তাহলে রিটেন আর্নিং সহ আমার টোটাল ইকুইটি কত সেটা আমার করতে হবে। রাইট। নাও দি থার্ড রিকোয়ারমেন্ট, দ্যাট মিন্স ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট একটা প্রশ্ন ছিল স্যার, এই যে ডিভিডেন্ড যেটা স্যার প্রপোজ করা হলো স্যার, এটা তো দেওয়া হবে স্যার শেয়ার ক্যাপিটালের উপরে। জি, এই যে 80 লাখ, এই যে 80 লাখ ইন্টু 5%, এই যে 80 লাখ, এই যে 80 লাখ ছিল আপনার ওপেনিং, তার উপরে এই যে 5%। বুঝতে পারছি। ক্লিয়ার হয়েছেন? ওকে, এইবার একটু সবাই ব্যালেন্স শিটটা করে ফেলেন তো। প্রথমে কোম্পানির নাম লিখবেন, তারপরে স্টেটমেন্ট অফ, এখানে কি চাইছে? ফিনান্সিয়াল পজিশন। ফিনান্সিয়াল পজিশন চাইছে, আমরা ফিনান্সিয়াল যা রিকোয়ারমেন্টে চাবে আমরা সেটাই লিখবো।
এখানে চেয়েছে ফিনান্সিয়াল পজিশন, আমরা ফিনান্সিয়াল পজিশনে লিখলাম স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যাজ অন 31st March 2017। এরপরে আপনারা একটু ব্যালেন্স শিটটা করেন, দেখি কতজন আর হয়। স্যার জি বলুন। আমরা কি ইনকাম স্টেটমেন্টে প্রিলিমিনারি এক্সপেন্স তো স্যার দেই নাই? হ্যাঁ, আমি যখন এই ট্রায়াল ব্যালেন্সটা বুঝিয়েছি তখন কি আপনি লাইনে ছিলেন? স্যার না, ছিলাম না, আমি পরে আসছি। সেই জন্যই তো কোশ্চেনটা করেছেন। এটা প্রিলিমিনারি এক্সপেন্সেস বলা আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি খরচ না, এটা নাম দিচ্ছি আমরা প্রিলিমিনারি এক্সপেন্সেস। অর্থাৎ যখন কোম্পানিটা গঠন হয়েছে তখন যে খরচগুলো হয় সেগুলোকে আমরা বলি প্রিলিমিনারি এক্সপেন্স, মানে প্রাথমিক খরচ। এটা ইট ইজ নট দি এক্সপেন্সেস, ইট ইজ এ অ্যাসেট। এটা আমরা অ্যাসেট হিসেবে ব্যালেন্স শিটে দেখাই। ওকে স্যার। এবার সবাই ট্রায়াল ব্যালেন্সটা করেন, ব্যালেন্স শিটটা করেন। ফিক্সড অ্যাসেট দেখাবো? এটা 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 ফিক্সড অ্যাসেটে দেখাতে হবে আপনার ওই যে প্রিলিমিনারি এক্সপেন্স হিসাবে। ব্যাংক অ্যাকাউন্ট, receivable, bill receivable, receivable, Carola, স্যার অ্যাডভান্সটাও তো যাবে স্যার। অ্যাডভান্স কি দিয়েছে না নিয়েছে? স্যার দিয়েছে। কিভাবে বুঝলেন? স্যার এই যে 5 লাখ 5 লাখ হইছে ডেবিট আইটেম স্যার। রাইট। কারেন্ট অ্যাসেটের আন্ডারে যাবে। কারেন্ট অ্যাসেট? হ্যাঁ, কারেন্ট অ্যাসেট। স্যার লুজ টুলটা কি কারেন্ট অ্যাসেটে যাবে? কোনটা? লুজ টুলটা কি কারেন্ট অ্যাসেট? কারেন্ট অ্যাসেটের মধ্যে যাবে। জি জি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলুন। স্যার আমি যে ডিভিডেন্ডের উপরে যে 14% ইন্টারেস্ট ধরছি, সেটা যদি আমি আমার 50% আমি দিয়ে দিছি 6 মাসের জন্য, 6 মাসেরটা আমার ডিউ রয়েছে, সেটা যদি আমি ইনকাম স্টেটমেন্টে আমি যদি ডিরেক্ট দিয়ে দেই যে আমার 5,60,000 টাকা যদি আমি ডিরেক্টলি দেখায় দিই, আমি যদি আপনি যেভাবে ভেঙে দেখাইছেন যে আমি 2,80,000 টাকা আমি দিয়ে দিচ্ছি আর 2,80,000 টাকা আমার ডিউ রয়েছে, আমি যদি এভাবে না লিখে আমি যদি আদার এক্সপেন্স হিসেবে দেখায় দিই 5,60,000, সেটা তাতে কি আমার ম্যাথে ভুল হবে বা কোনো প্রবলেম হতে পারে? জি, আপনি যদি খুব বেশি এক্সপার্ট না হন তাহলে আপনি পরীক্ষার হলে ভুল করবেন, আপনার ব্যালেন্স শিট মিলবে না। আচ্ছা। কারণ এইভাবে লিখলে আপনি কখনো ব্যালেন্স শিট না মিললে আপনি এদিকে তাকালেই তখন বুঝতে পারবেন যে ডিউ যেহেতু আছে ব্যালেন্স শিটে যাবে। এই ফিগারটা ব্যালেন্স শিটে তখন দেখবেন যে এই ফিগারটা মিলে গেছে। ধরুন 2,80,000 মিলতেছে না, তখন এইদিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে এইটা তো আনা হয়নি। কিন্তু যখন 5,60,000 দিক তাকাবেন তখন আপনার ব্রেইন তখন কাজ করবে না। জি স্যার, থ্যাংক ইউ। নন কারেন্ট অ্যাসেট কি হয়েছে সবার? নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট কি হয়েছে সবার?
কারো হয়নি নন কারেন্ট অ্যাসেট? প্রিলিমিনারি এক্সপেন্সটা কি স্যার নন কারেন্ট নাকি? জি স্যার প্রিলিমিনারি এক্সপেন্স নন কারেন্ট না? জি জি জি। আমি কি নন কারেন্ট অ্যাসেট ওপেন করব? বলেন স্যার। বিসমিল্লাহ, দেখেন মেলছে কিনা। এই যে নন কারেন্ট অ্যাসেট, কতজনের মেলছে বলেন? স্যার কারেন্ট অ্যাসেটটা তো আগে করে ফেলছি। কারেন্ট অ্যাসেট আগে করছেন? কারেন্ট অ্যাসেটটা আগে করবো না ফিক্সড অ্যাসেটটা, নন কারেন্টটা আগে করবো? যে কোনো আপনি কারেন্ট অ্যাসেট আগে করলে আবার লাইবিলিটি কারেন্ট লাইবিলিটি আগে করবেন, এতে কিছু আসে যায় না। যেহেতু এখানে ক্লাসিফাইড বলেনি বা আপনি বলেনি, করতে পারেন, অসুবিধা নাই। আমরা আগে করে ফেলছি। গত ক্লাসে তো কারেন্ট অ্যাসেট আগে করছিলাম, তো ওইটা দেখে আমি হ্যাঁ তার আগেরটা আবার নন কারেন্ট। আমি সবগুলো কিন্তু আপনাকে মিক্সচার ভাবে করাচ্ছি, জানি। জি জি স্যার, মানে আপনি জানি একটাতে রিজিট না থাকেন। আমি অনেক ভাবে অঙ্ক করানোর চেষ্টা করতেছি, কিন্তু 3টা অঙ্ক বিভিন্ন ভাবে করানোর চেষ্টা করছি, শুধুমাত্র এই জন্যই যে যেভাবে যা আসুক আপনারা জানি ই না হন, কনসেপ্ট থেকে জানি আপনাদের মানে ই না হন আর কি, বিচ্যুত না হন। সেই জন্য যারা নন কারেন্ট আগে করেছেন তারা দেখেন তাদের হয়েছে কিনা। यस স্যার, হয়েছে। আমরা কিন্তু এখন মধ্যে একটা সিঙ্গেলও সাউন্ড পেলাম না। স্যার হয়েছে বললাম তো স্যার। আর গুডউইলটা তো ইনট্যানজিবল অ্যাসেট না? কোনটা? গুডউইলটা। গুডউইলটা কি অ্যাসেট? ইনট্যানজিবল অ্যাসেট না স্যার এটা? রাইট রাইট, প্রিলিমিনারি ইনট্যানজিবল অ্যাসেট। বেসিক্যালি নন কারেন্ট বলে সবগুলো ইনক্লুড হয়ে যায় কারেন্ট ছাড়া। কারেন্ট অ্যাসেট স্যার কত হইছে স্যার? আমার তো আগে নন কারেন্ট যারা করছে তারা মিলেই নিক। জি ওকে, এইবার দেখেন কারেন্ট অ্যাসেট যারা করেছেন তাদের মিলছে কিনা। জি স্যার হয়েছে স্যার, 47,40,000। ফাইন। এবার আপনি নন কারেন্ট করে ফেলেন, তাহলে আপনার টোটাল অ্যাসেট মিলে যাবে। স্যার নন কারেন্ট বা ফিক্সড অ্যাসেট যে কোনো একটা লিখলেও তো হবে, কোনো অসুবিধা নাই। ক্লোজিং ইনভেন্টরি দেন নাই স্যার? ক্লোজিং ইনভেন্টরি এই যে ওকে স্যার। ও এখানে এটা টাইপে ভুল হয়ে গেছে আবার। ক্লোজিং ইনভেন্টরি কত ছিল? একটা ওয়াই চলে আসছে আবার। এই স্যার এতে অ্যাডভান্সটা, স্যার এখানে অ্যাডভান্সটা দ্বারা আমরা কি বুঝলাম স্যার তাহলে নন কারেন্টে? হ্যাঁ অ্যাডভান্স ওই যে আপনি ওই যে ওটা আছে ডেবিট পাশে, তার মানে কি আমি মানুষকে দিয়েছি আমার অ্যাসেট, এই জন্য অ্যাডভান্স আমি কারেন্ট অ্যাসেটে দেখিয়েছি। অ্যাডভান্স এমনও আছে যে যে কোনো সময় আবার দিয়েও দিতে পারে, আমাকে দিয়ে দিতে পারে, সেজন্য ওটা দেখাইছি ওইভাবে। স্যার এই যে ডেপ্রিসিয়েশন গুলো তো স্যার আমি আলাদা ওয়ার্কিং করে নেই স্যার, তারপরে স্যার যদি নন কারেন্টে করি তাহলে কি স্যার ভুল হবে? না ভুল হবে না। যদি আপনার ডেপ্রিসিয়েশন ফিগারটা তো আমরা সরাসরি এই যে ইনকাম ট্যাক্স থেকে ইনকাম স্টেটমেন্ট থেকে নিয়ে আসছি, এই যেটা দেখে নিয়ে আসছে, এই যে এখানে তো আমি করেছি একবার, কাজে আরেকবার দ্বিতীয়বার করতে গেলে আপনি পরীক্ষা হলে সময় পাবেন না। কারণ আমরা কিন্তু বারবার বলছি যে আমাদের যতগুলো অ্যাডজাস্টমেন্ট আছে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টই 2বার ট্রিটমেন্ট হবে। কাছে এই যে একবার আমি এই যে ইনকাম ট্যাক্সে দেখিয়েছি, আর একবার আমি ব্যালেন্স শিট দেখালাম, আমার সবগুলো 2বার হয়ে গেল। কাজে আমি ব্যালেন্স শিট দেখানোর জন্য আবার আলাদা যদি একটা ওয়ার্কিং করি, আপনি 5 মিনিট লস হয়ে যাবে। 17 লাখ। তাহলে আমাদের টোটাল অ্যাসেট কত হলো? সবার মিলেছে টোটাল অ্যাসেট? এখানে একটা ইনটেনজিবল অ্যাসেট কিন্তু এখানে একটা আছে। স্পাইকে আমাদের স্পাইকে
জি বলুন। এখানে একটা ইনটেনজিবল অ্যাসেট গুডউইল কিন্তু আছে, এটা কোথায় যাবে স্যার? এটা অ্যাসেট হিসেবে স্যার মিলছে। এই যে আমরা নন কারেন্ট হিসেবে একটা হেডিং এ সব নিয়ে আসি। আচ্ছা, নন কারেন্ট অ্যাসেট হিসেবে একটা হেডিং এ নিয়ে আসছি সব। টোটাল কারেন্ট অ্যাসেট 47,40,000। এটা কারেন্টের 47,40,000, টোটাল অ্যাসেট হবে 1,51,96,200। 1,51,96,200। যারা অ্যাসেটে কারেন্ট অ্যাসেট আগে লিখেছেন তারা লাইবিলিটি গিয়া কারেন্ট লাইবিলিটি আগে লিখবেন, আর যারা অ্যাসেটে নন কারেন্ট অ্যাসেট আগে লিখেছেন তারা লাইবিলিটি সাইডে গিয়ে আগে নন কারেন্ট লাইবিলিটি লিখতে হবে। আমরা মেইন হেডিং দেব, উপরে দেব ইকুইটি অ্যান্ড লাইবিলিটি। ইকুইটি অ্যান্ড লাইবিলিটি দিয়ে অ্যাসেট যেভাবে ভাগ করেছেন ঠিক এখানে সেভাবে ভাগ করতে হবে। নন কারেন্ট আগে লিখলে এখানে শেয়ার হোল্ডার্স ইকুইটিটা আগে লিখতে হবে, আর যদি কারেন্ট অ্যাসেট আগে লিখে থাকেন তাহলে কারেন্ট লাইবিলিটি আগে লিখতে হবে। অ্যাসেটের সাথে লাইবিলিটি মিলিয়ে লিখতে হবে। এবার লাইবিলিটি সাইড করে ফেলেন যাদের টোটাল অ্যাসেট মিলে গেছে। নাও আমি ওপেন করলাম লাইব্রেরির সাইট। দেখুন শেয়ার হোল্ডার ইকুইটি আমরা কিভাবে করছি। নন কারেন্ট লাইবিলিটি, টোটাল ইকুইটি আমরা এখানে দেখিয়েছি, তারপর নন কারেন্ট লাইবিলিটি পরে নিয়েছি। স্যার একটু অ্যাসেটটা যদি একটু দেখি স্যার। যারা স্ক্রিনশট নেবেন তারা মনে করবেন নিজের সাথে নিজে অসহযোগিতা করতেছেন স্যার। কারণ জি বলুন। টোটাল অ্যাসেট তো স্যার 1,51,00,000। 1,51,96,200। জি স্যার। সবাই একটা কথা মনে রাখবেন, কলম কিন্তু ওর নিজের গতিতে চলে। আপনি করতে করতে দেখবেন কলমই আপনাকে টেনে ধরবে। অনেক সময় ভুল লিখতে গেলেই কলম বেজে যাবে দেখবেন। আর যদি সেই প্র্যাকটিসটা না করেন, যদি শুধু চোখের দেখা দেখে যান, কোনো লাভ হবে না। পরীক্ষার হলে গিয়ে সেই চোখের সামনে কিছুই ভাসবে না। সো দ্যাট যত হাতে কলমে করবেন অত আপনাদের জন্য, নিজেদের জন্য, নিজেদেরই সেটা উপকার হবে। স্যার ইকুইটি এন্ড লায়াবিলিটি লিখবো না, এই লায়াবিলিটি এন্ড ইকুইটি লিখবো? এতে কিছু আসে যায় না। আপনি যেহেতু প্রথমে ইকুইটি করবেন সেজন্য ইকুইটিটা আগে নিয়ে আসছে। আর আপনি যদি কারেন্ট লায়াবিলিটি আগে লেখেন তাহলে লায়াবিলিটির আগে নিয়ে আসবেন। আচ্ছা, যেটা আগে লিখবো সেটা। আচ্ছা ইকুইটি হচ্ছে মূল কথা হলো সিনক্রোনাইজ হতে হবে। আপনি অ্যাসেটটা যেভাবে শো করছেন লায়াবিলিটিও সেভাবে শো করতে হবে। স্যার ওনার সিকিউরিটি টোটালটা যদি আমি এখানে বসায় দিই, যদি শেয়ার ক্যাপিটাল আর রিটেন আর্নিংটা যদি আলাদা আলাদা ভাবে না দেখাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে একটু এখান থেকে আমরা যেভাবে আলাদা করছি এভাবে আলাদা করার দরকার নেই। তাহলে লিখবেন শেয়ার হোল্ডার্স ইকুইটি ব্র্যাকেটে লিখে দেবেন ফ্রম রিকোয়ারমেন্ট টু, ফ্রম লিখে
হবে, কোনো অসুবিধা নেই। ইকুইটি হয়েছে সবার? একটু স্যার বিলস পেয়েবল 6 লাখ। ক্রেডিটর 1 লাখ 12,40,400। এবার যদি সবার হয়ে থাকে, আমরা টোটাল 3টা ইনকাম স্টেটমেন্ট করেছি। এর ভিতরে আরো কোনো কনফিউশন আছে কিনা বা কেউ কোনো জায়গায় বোঝেননি এরকম কেউ আছেন কিনা, তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। এখানে শেষ কিন্তু হবে আমাদের ইনকাম স্টেটমেন্ট। স্যার এই যে ইন্টারিম ডিভিডেন্ড আর প্রপোজ ডিভিডেন্ড এই দুটো স্যার ক্লিয়ার করে। ইন্টারিম ডিভিডেন্ড কি স্যার দেয়া হয়ে গেছে নাকি এরাও স্যার দেবো? ইন্টারিম ডিভিডেন্ড যদি আপনার ট্রায়াল ব্যালেন্সে থাকে, এখানে দেখেন ট্রায়াল ব্যালেন্সে আছে, এই যে ইন্টারিম ডিভিডেন্ড, কোথায় গেল ইন্টারিম ডিভিডেন্ড? এই যে ইন্টারিম ডিভিডেন্ড ট্রায়াল ব্যালেন্সে আছে না? জি স্যার। ট্রায়াল ব্যালেন্স যদি থাকে তাহলে ভাবতে হবে পেমেন্ট হয়ে গেছে, কারণ এই ট্রায়াল ব্যালেন্সের ফিগারগুলো তো অলরেডি পেইড, অকার্ড, ঘটনা সব ঘটে গেছে। আর যেগুলো ঘটেনি সেইগুলাই যে অ্যাডজাস্টমেন্টে আছে। এই অ্যাডজাস্টমেন্টে মানে নট ইয়েট ইনকার্ড, ট্রায়াল ব্যালেন্স এফেক্ট হয়নি, সেগুলো এখানে দেখিয়ে দিয়েছে। আর যেগুলো ইনকার্ড অ্যান্ড এফেক্ট ইন ট্রায়াল ব্যালেন্স সেগুলো এখানে আছে। তার মানে এটা ইন্টারিম ডিভিডেন্ড মানে এটা যেহেতু ডেবিট পাশে দেওয়া আছে, তার মানে অলরেডি পেইড, ক্যাশ হয়ে গেছে আপনার ক্রেডিট, আর ইন্টারিম ডেবিট হয়ে গেছে ডেবিট, সেজন্য এটা পেমেন্ট হয়ে গেছে। আর যেটা এখন আবার নতুন ভাবে প্রপোজড করেছে, প্রপোজড মানে দেয়নি, অঙ্গীকার করেছে দিবে, টু প্রমিস করেছে দিবে, ডাইরেক্টররা প্রমিস করছে যে 5% ডিভিডেন্ড দিবে। সো দ্যাট যেটা দিবে সেটা তো এখনো ক্যাশ আউট হয়নি, সেই জন্য আমরা এটা এই আপনার এই যে কারেন্ট লাইব্রেরিতে শো করতেছি, এই যে ডিভিডেন্ড পেয়েবল। ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা থার্ড অঙ্ক কমপ্লিট করলাম। এই 3টা অঙ্কের মধ্যে জি একটু স্যার যে রিটার্ন কারেন্ট স্যার ফিক্সড অ্যাসেটে একটু দেখান। ফিক্সড অ্যাসেট ল্যান্ড ইনভেস্টমেন্ট করে গেছে। স্যার ঠিক আছে। ওকে, তাহলে আমরা থার্ড অঙ্ক আমরা শেষ করলাম। সবার কি অ্যাসেট লাইব্রেরি মিলে গেছে? একটু সাউন্ড করবেন, তাহলে তো আমি বুঝতে পারতেছি না। ওকে,
তাহলে এই যে 3টা অঙ্ক করলাম এবং তার আগে ফরম্যাট দিলাম, এই ওভারঅল এগুলোর উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা কিন্তু 3টা অঙ্কের মধ্যে অনেক কিছু ঘোরানো ফিরানোর চেষ্টা করেছি, শেখানোর চেষ্টা করেছি। যদি এগুলা বুঝে থাকেন ইনশাল্লাহ যে কোনো বই থেকে যে কোনো ইনকাম স্টেটমেন্ট আপনারা করতে পারবেন, সমস্যা হবে না। সো দ্যাট এটুকুর মধ্যে কারো যদি কোনো কনফিউশন না থাকে, যদি কোশ্চেন না থাকে, তাহলে আমরা নেক্সটে আগাবো। ওকে, তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট এখানেই শেষ। নাও দ্য নিউ চ্যাপ্টার, ইনভেন্টরি। ইনভেন্টরিটাকে মূলত আমরা ইনকাম স্টেটমেন্ট করার সময় বারবার বলেছি যে ইনভেন্টরি আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হলো ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজের জন্য, আর একটা হলো ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ। একটা হলো মার্চেন্ডাইজিং এন্টারপ্রাইজের জন্য, আর একটা হলো ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজের জন্য। দুভাগ আমরা ইনভেন্টরিটাকে ভাগ করি। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরির ক্ষেত্রে আমরা বলি মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, কিন্তু অনেক সময় হয়তো কোশ্চেনে শুধু ইনভেন্টরি বলতে পারে। যদি সম্পূর্ণ কোশ্চেন পড়ে আমি কনফার্ম হতে পারি যে এটা ম্যানুফ্যাকচারিং না, তখনই ভাববেন যে ইট ইজ এ মার্চেন্ডাইজিং এন্টারপ্রাইজ। সো দ্যাট সেখানে সব জায়গায় ইনভেন্টরি অথবা মার্চেন্ডাইজিং ইনভেন্টরি হবে। আর যদি ম্যানুফ্যাকচারিং হয় সেই ক্ষেত্রে আমরা এই ইনভেন্টরিটাকে ভাগ করে 3টা ভাগে ভাগ করি ইনভেন্টরিটাকে। সেটা হলো র মেটেরিয়াল, এরও একটা ইনভেন্টরি থাকতে পারে, ওপেনিংও থাকতে পারে, ক্লোজিংও থাকতে পারে। ঠিক তদ্রুপ ওয়ার্ক ইন প্রসেস, অর্থাৎ কমপ্লিট হয়নি, নট র মেটেরিয়াল, নট ফিনিশড গুডস, এরকম একটা অবস্থা। ধরুন আপনি তুলো দিয়ে আপনার শার্ট বানানো হয় কোনো একটা ফ্যাক্টরিতে। এখন তুলো দিয়ে সুতা করা হয়েছে, সুতো দিয়ে কাপড় বানানো হয়েছে, শার্টও তৈরি হয়েছে, বাট শার্টটা আয়রন করা হয়নি অথবা ওয়াশ করা হয়নি অথবা বুতাম লাগানো হয়নি। এরকম যদি কোনো কাজ এখনো বাকি থাকে, অর্থাৎ আপনার নট রেডি ফর সেল, বিক্রির জন্য প্রস্তুত না, এরকম যদি থাকে সেটা কি আমরা বলবো ওয়ার্ক ইন প্রসেস। অর্থাৎ সে র মেটেরিয়ালে নাই অথবা ফিনিশ গুডসেও নাই, এরকম যে ম্যাটেরিয়াল গুলো সেগুলোকে আমরা বলবো WIP বা ওয়ার্ক ইন প্রসেস। এখন এই ওয়ার্কিং প্রসেস বছরে প্রথমে যদি হয় তাহলে আমরা বলি ওপেনিং WIP, এগুলোকে আমরা সংক্ষেপে বলি WIP। অঙ্কেতে সংক্ষেপে পাবেন এইভাবে WIP। সো দ্যাট যদি আমরা এই WIP বছরের প্রথমে থাকতে পারে, অর্থাৎ গত বছরের শেষে, আর এই বছরের প্রথমে, আবার এই বছরের শেষে থাকতে পারে। কাজে WIP ওপেনিং থাকতে পারে, ক্লোজিংও থাকতে পারে। ঠিক র মেটেরিয়ালও তাই, র মেটেরিয়াল ওপেনিং র মেটেরিয়াল থাকতে পারে, ক্লোজিং র মেটেরিয়ালও থাকতে পারে, আবার পার্সেসও থাকতে পারে। সেগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে দেখেছি। নাও ফিনিশ গুডস, ফিনিশ গুডসেরও কিন্তু একই অবস্থা, অর্থাৎ সে রেডি ফর সেল, যে জিনিসটা রেডি ফর সেল সেটাকে আমরা বলবো ফিনিশ গুডস। এবং এই ফিনিশ গুডস এর ক্ষেত্রেও আমরা দুটো ইনভেন্টরি পেতে পারি, একটা হলো ওপেনিং ইনভেন্টরি আর একটা হলো ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ওপেনিং ইনভেন্টরি সবসময় অ্যাড হয় আর ক্লোজিং ইনভেন্টরি সবসময় লেস হয়। তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে 3 ধরনের ইনভেন্টরি আমরা পাবো: র মেটেরিয়াল ইনভেন্টরি, ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি এন্ড ফিনিশ গুডস ইনভেন্টরি। সবগুলো কিন্তু ইনভেন্টরি। আর শুধুমাত্র মার্চেন্ডাইজিং এ গিয়ে আমরা আইদার ইনভেন্টরি বলবো অথবা মার্চেন্ডাইজিং ইনভেন্টরি বলবো। এই হলো আমার ইনভেন্টরি সম্পর্কে একটু ধারণা। নাও ডিটারমিনিং ইনভেন্টরি কোয়ান্টিটিস। কোয়ান্টিটি কিভাবে আমরা বের করব? কোয়ান্টিটি নরমালি আমরা 2 ভাবে বের করি। একটা হলো ফিজিক্যাল ইনভেন্টরি, অর্থাৎ বছরের শেষে দেখবেন যে অনেক কোম্পানি আছে তারা গুনে গুনে আপনার ইনভেন্টরিটাকে ঠিক করে, যেটাকে আমরা বলি ফিজিক্যাল ইনভেন্টরি বলি। একটা কমিটি গঠন করা হয়, যদি আপনার কোনো টেকনিক্যাল জিনিস হয় তাহলে টেকনিক্যাল লোক দিয়ে কমিটি করা হয়, যদি নন টেকনিক্যাল হয় সেক্ষেত্রে নন টেকনিক্যাল লোক দিয়ে কমিটি গঠন করা হয়। কমিটি তখন ফিজিক্যাল কাউন্ট করে বছরের শেষে এট দি এন্ড অফ দি ইয়ার সে তখন ইনভেন্টরি গোনে। কেন গোনে? কারণটা কি? যদি এটা বছরের শেষে যদি সে এটা না গুনে
তাহলে আমি তো ওই কস্ট অফ গুডস বের করতে পারবো না, কারণ কস্ট অফ গুডস ওখান থেকে ক্লোজিং ইনভেন্টরিকে মাইনাস করতে হয়। সেই উদ্দেশ্যে আমাদের তখন ফিজিক্যালি কাউন্ট করে যে ফিজিক্যালি কি অবস্থা। যদি দেখা যায় যে ফিজিক্যালি বইয়ের চেয়ে একটু কম হয়েছে বা বেশি হয়েছে, সেগুলো তখন আবার অ্যাডজাস্টমেন্ট করতে হয়। যাই হোক, এখানে আমরা তাহলে একটা ফিজিক্যালি কাউন্ট করেও করা যায়, অথবা ডিটারমাইনিং দ্য ওনারশিপ অফ গুডস, মালের যে মালিকানা যে কাগজ থাকে সে কাগজের উপরে ভিত্তি করে আমরা ডিটারমাইন করতে পারি যে গুডসের। মূল কথা হলো আমরা পেপারসের উপরে ভিত্তি করে কোয়ান্টিটি ইনভেন্টরি কোয়ান্টিটি নির্ধারণ করতে পারি, অথবা ফিজিক্যালি কাউন্ট করেও করতে পারি। তো আমরা পরবর্তী ক্লাসে আজকের সেশনে এখানে এসে পরবর্তী সেশনে গেলে আবার 1-1.5 ঘন্টার ক্লাস আছে। সো দ্যাট আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। ইনভেন্টরি এই পর্যন্ত ধারণা দিয়ে পরবর্তী ক্লাসে আবার এই ইনভেন্টরির উপরে আমরা অঙ্ক করব, প্লাস হলে আরো কিছু আলোচনা করব। এখন পর্যন্ত যদি কারো ফার্স্ট টু লাস্ট এখন পর্যন্ত যদি কোনো বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন। ইনভেন্টরির উপরে যে কনসেপ্টটা বলছিলেন, আমি জাস্ট কানেকশন ইস্যুর জন্য একটু শুনতে পাই নাই স্যার, আরেকবার বলবেন মার্চেন্ডাইজিং ইনভেন্টরি অর্থাৎ যে পণ্য কিনে পণ্য বিক্রি করে সেগুলোকে আমরা মার্চেন্ডাইজিং ইনভেন্টরি বলি। কিন্তু কোশ্চেনে বা বইতে হয়তো শুধুমাত্র অনেক জায়গায় শুধু ইনভেন্টরিটা পাবেন, তখন বুঝতে হবে ইনভেন্টরি মিন মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, অর্থাৎ শুধুমাত্র কিনে আর বিক্রি করে, কোনো কিছু তৈরি করে না। আর যিনি তৈরি করে সেই ইনভেন্টরিটা 3 রকমের আমরা বলেছি, সেখানে র মেটেরিয়াল বলছি, ডব্লিউআইপি বলছি, আর ফিনিশ গুড বলছি। এবং এই 3 রকমেরই কিন্তু ওপেনিংও থাকতে পারে, ক্লোজিংও থাকতে পারে। আর মার্চেন্ডাইজিং ইনভেন্টরির ঠিক একই অবস্থা, এর ওপেনিং থাকতে পারে, ক্লোজিং থাকতে পারে। কিন্তু অনেক জায়গায় পুরো মার্চেন্ডাইজিং ইনভেন্টরি বলবো, অনেক জায়গায় শুধু ইনভেন্টরি বলবো, অনেক জায়গায় দেখবেন স্টকও বলে বা স্টোরও বলে অনেক সময়। কাজেই সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। আচ্ছা, মার্চেন্ডাইজিং হচ্ছে আমার ট্রেডিং কোম্পানি যারা আছে, রাইট, যারা ট্রেডিং কোম্পানি পণ্য যেভাবে বিক্রি করে সেইভাবেই কেনে, অথবা যেইভাবে কিনে সেভাবেই বিক্রি করে উইদাউট এনি মডিফিকেশন, সেটাকে আমরা মার্চেন্ডাইজিং বলি আর কি। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং এর একটু স্যার, যে র মেটেরিয়ালস ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুডস, আমি কানেকশন ইস্যুর জন্য ফিনিশ করতে। হ্যাঁ, র মেটেরিয়াল যে বলছি যে যদি প্রোডাকশন হয়, ম্যানুফ্যাকচারিং হয়, সেক্ষেত্রে তো তার র মেটেরিয়াল লাগবেই। র মেটেরিয়াল লাগবে, তার ওপেনিংও থাকতে পারে, ক্লোজিংও থাকতে পারে। আবার যদি আমি পারচেজ করি, আমরা এই কস্ট ইনকাম স্টেটমেন্ট দেখেছি, র মেটেরিয়ালস সাথে আবার অ্যাড করেছি কস্ট অফ গুডস, ওখানে ফর্মে সব দেয়া আছে। সো দ্যাট এখানে শুধুমাত্র ইনভেন্টরিটা নিয়ে আলোচনা করতেছি। র মেটেরিয়ালের ওপেনিংও থাকতে পারে, ক্লোজিংও থাকতে পারে। ঠিক ডব্লিউআইপি বলছি বা ওয়ার্ক ইন প্রসেস বলছি, এরও ওপেনিং থাকতে পারে, ক্লোজিং থাকতে পারে। আর ডব্লিউআইপি হবে কোনটা, যে এখন র মেটেরিয়াল অবস্থায়ও নাই অথবা ফিনিশ গুডস অবস্থায়ও নাই, সে হলো ডব্লিউআইপি। ফিনিশ গুডস মানে রেডি টু সেল, যদি রেডি টু সেল না থাকে তাহলেই সে ডব্লিউআইপি। আর না, রেডি টু সেল মানে একটা অঙ্ক করাইছিলেন স্যার, কস্ট অফ গুডস সোল্ড এর ওইখানে স্যার আছে। জি জি জি, র মেটেরিয়াল আমার ওপেনিং ক্লোজিং, ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিং ক্লোজিং, ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিং। জি, ফর্ম আমরা দিয়ে দিছি, ওইটা বুঝলে তো এখানে আর একটু ক্লিয়ার হওয়ার কথা। আর ফিনিশ গুডস সেটা হলো সে তারও ওপেনিংও থাকতে পারে, ক্লোজিংও থাকতে পারে। এই হলো মোটামুটি ইনভেন্টরি। আর আমরা বলেছি যে ইনভেন্টরি 2 রকমের কাউন্ট করা যায়, একটা হলো ফিজিক্যালি গুনে গুনে কাউন্ট করা যায় বছরের শেষে, আর একটা হলো পেপারস এর উপরে ভিত্তি করেও আপনি ইনভেন্টরি বের করতে পারেন। এই হলো মোটামুটি আমার আজকের ইনভেন্টরির উপরে, প্লাস হলো ইনকাম স্টেটমেন্টের উপরে। ইনভেন্টরির স্টার্টিং এবং ইনকাম স্টেটমেন্টের শেষ আমরা নেক্সট ক্লাসে আবার ইনভেন্টরির উপরে আলোচনা করব এবং প্রবলেম সলভ করব। এবার কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করব। স্যার ওই একটা শীট পাঠিয়েছিলেন স্যার, এলসিএম মানে এক্সেল এর একটা শীট পাঠানো হয়েছিল আমাদেরকে। জি ওইটা এই যে এলসিএম মেথড প্রবলেম। জি, এটা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। জি, নেক্সট ক্লাসে সলভ। জি, ওকে স্যার। তো সবাইকে অসংখ্য। মানির একটা শীট পাঠাইছেন, এটা কি থিওরির জন্য স্যার? মানির শীট তো আমি পাঠাইনি রে ভাই, ওটা ইকোনমিক্স এর মনে হয় ভাইয়া। স্যার ভাই ইকোনমিক্স এর, এটা ইকোনমিক্স এর আজকে করাইছেন।
মানির কোন শিফট আমার মানির কোন শিফট আমি পাঠাইনি স্যার ওই যে দুটো একসাথে দিছে তো ইকোনমিক্স আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এই কারণে মিক্সড হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ভাইয়া ওগুলা এই ইকোনমিক্স এর শীট গুলা সব একবারে পাঠাই দিছে স্যার একটা লাস্ট কোশ্চেন ছিল স্যার, গ্রুপে আছে কিন্তু স্যার এই যে রিটার্ন আর্নিং থেকে স্যার ইন্টারিম ডিভিডেন্ড এবং প্রপোজ ডিভিডেন্ড দুটো তো স্যার মাইনাস হবে ক্লাস কি শেষ স্যার? হিসাব করতে গেলে হ্যাঁ দুটোই তো মাইনাস করেছি। আর ক্লাস কি শেষ স্যার? হ্যাঁ ক্লাস শেষ। থ্যাংক ইউ স্যার। দুটোই তো মাইনাস করেছি।